গুড আফটারনুন, ওয়েলকাম টু অরিজিৎ অফিসিয়ালস ব্লগ। আর আজকে চলে এসেছি জেডি প্যালেসের সামনে। এটা হচ্ছে জেডি প্যালেস। কেন এসেছি, এই বছর আমি নতুন একটা অ্যাওয়ার্ড শো শুরু করছি, আপনারা জানেন, স্টার্টআপ ব্রিলিয়ান্স অ্যাওয়ার্ড। এবং এই স্টার্টআপ ব্রিলিয়ান্স অ্যাওয়ার্ডে ওয়ান অফ দ্য ব্র্যান্ড যে অ্যাওয়ার্ডটা পাচ্ছে সেটা হচ্ছে জেডি প্যালেস। তো এবার একটু জেডি প্যালেসকে নিয়ে এই ব্লগটা ডেভেলপ করব। কে আছে এর পেছনে জেডি প্যালেসে, তার সাথে একটু আলাপ করি। আসুন। দীপ, গুড আফটারনুন। গুড আফটারনুন। এই যে জেডি প্যালেসের যে রহস্যের পেছনে আছে তাকে আজকে ধরেছি। কনগ্রাচুলেশন, তুমি স্টার্টার ব্রিলিয়ান্স অ্যাওয়ার্ডে তোমার জেডি প্যালেস এই বছর সিলেক্টেড হয়েছে ওয়ান অফ দ্য। থ্যাংক ইউ সো মাচ। সো তোমার অনেক ব্র্যান্ড আছে, তার থেকে একটা ব্র্যান্ড আমি চুজ করেছি। মনে হলো এটা আনকমন, এবং এই ধরনের বিজনেস বা প্রচুর মানুষ কাজ করছেন, কিন্তু কেয়ার করা, ভালোবাসা নিয়ে, যত্ন নিয়ে একটা জিনিসকে ডেভেলপ করা, সেটা হয়তো তুমি চেষ্টা করছো। আর যেহেতু স্টার্টআপ ব্রিলিয়ান্স আবার এমনি স্টার্টআপ এবং এন্টারপ্রেনিউরশিপে যারা নতুনভাবে জীবন শুরু করছেন, জার্নিতে যাচ্ছেন, তাদেরকে নিয়ে আসছে। বাদ বাকি আড্ডাটা দীপের সাথে হবে। দীপ, হাউ ডিড ইউ কেম টু দিস বিজনেস? মানে এই ব্যবসাটা, এটা কি তোমার জেনারেশনের থ্রু দিয়ে আসছে, না তুমি এগুলোকে ডেভেলপ করছো? নাথিং, কিছুই জেনারেশন থ্রুতে আসেনি। উই আর কামিং অন ভেরি সিম্পল ফ্যামিলি। মানে আমার বাবাও হচ্ছে খুব রাস্তায় এরকমভাবে এক একটা করে ছোটো ছোটো ব্যবসা করেছে, বিভিন্ন রকম ব্যবসা করেছেন, পোলট্রি ফার্ম থেকে আরম্ভ করে বিভিন্ন ইয়েতে। লাস্ট আমাদের কয়লার ব্যবসা ছিল, তো সেখান থেকে ধীরে ধীরে সবসময় ইনোভেটিভ কিছু শুরু হয়েছে বাবার তরফ থেকে। ওটা বলা যেটা ব্লাড ইন বিজনেস। তো ব্লাডে আমার বিশ্ব ব্যবসা ছিল, কিছু না কিছু করতে হবে আমাদের। তো মানে এরকম না যে আমার দাদা তার দাদা এরকম কেউ কিছু করে গেছে, তো বাবার থ্রুতে এটা স্টার্ট হয়েছে। অ্যান্ড আই ওয়ান্ট কি সামথিং উইচ ইজ রিলেভেন্ট টু দ্য সোসাইটি, আর যেটা বেটার ফর দ্য সোসাইটি। আমার কাছে সবসময় এটা মনে হয়েছে। তো জেডি প্যালেস অলওয়েজ ইন ব্যাঙ্কোয়েট হল। তো লোকে জানে যে ব্যাঙ্কোয়েট হল, তো উই আর দ্য ফার্স্ট যে এখানে ব্যাঙ্কোয়েট বলে যে কনসেপ্টটা, এটা আমরা এনেছি। আচ্ছা, এই জায়গাটা কোন এলাকার মধ্যে পড়ছে? এটা হচ্ছে অন সোদপুর রোড। এটা খুব কানেক্টিভিটি এরিয়া। যেমন হচ্ছে এখান থেকে মধ্যমগ্রাম কাছে, মধ্যমগ্রাম থেকে জাস্ট কাছে হলো, এখান থেকে সোদপুর থেকে আরও কাছে হবে। এমনকি এখান থেকে কল্যাণী চলে যাওয়া যায়, বা এখান থেকে আপনি বিরাটির দিকেও চলে যেতে পারেন। ইজ দ্য মিডিল ওয়ান, যেখান থেকে আপনার টোটাল লোকেশন, আপনার এরিয়াটা কভার হতে পারে। তো এই অন রোডের ওপরে আমাদের এই ব্যাঙ্কোয়েটটা এস্টাবলিশড হয়েছে। তো সব থেকে বেটার জিনিস হচ্ছে কি, ব্যাঙ্কোয়েটে আমরা ইএমআই অন ওয়েডিং করেছি। What is EMI on wedding? During Corona time, we faced lots of problems. আচ্ছা, একটা ইন্টারাপ্ট করছি, এটার বয়স কত হলো? 2008-এ বাবা এটাকে এস্টাবলিশ করে। 2015 থেকে আমি পার্সোনালি টেক ওভার। অলমোস্ট দেখতে 10 বছর হয়ে গেল। হ্যাঁ, দেখতে 10 বছর হয়ে গেল এই ব্যাঙ্কোয়েটটা। আজকে সেইভাবে আমরা ওটাকে তৈরি রেখেছি। আর এমনকি আমাদের নেক্সট যেটা আসছে, আমাদের গার্ডেন ব্যাঙ্কোয়েটও রেডি হচ্ছে। তো এটারই আরেকটি পার্ট হবে। এটা কোথায় হচ্ছে? ওটার পাশে। এটা জেডি প্যালেসেরই অন্য নাম দিয়ে ওটাকে রেডি করা হচ্ছে। আচ্ছা। তো যাতে এখন কি হচ্ছে, এটা আবার যেমন ব্যাঙ্কোয়েট কনসেপ্ট ছিল, এখন লোকের কাছে গার্ডেনারি কনসেপ্ট, কর্পোরেট টাইপের আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। ডেস্টিনেশন ওয়েডিং এর সব ডেস্টিনেশন বলুন, যেখানে ছেলে মেয়ে দুজন একসাথে থাকছে, তাদের 3 দিন করে। যেমন এখানে আমরা কি করি, আমাদের উপরে রুম আছে। আমাদের ওই রুমগুলোতে কি হয়, বিভিন্ন রকম যারা মুম্বাই বা দিল্লি যেখান থেকে কাস্টমাররা আসেন, ওনারা 2 থেকে 3 দিন করে মানে বিয়ে নিয়ে আসি। আসার পর তখন তারা আমরা বিয়ে বৌভাত করি, তাদেরকে আবার এয়ারপোর্টে দিয়ে দিই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি মনে করছি যে আরও বেটার কিছু আপগ্রেড করে নতুন জেনারেশনের সাথে, নতুন টিমের সাথে, তখন আমরা সেটাকে আরও তৈরি করতে পারছি। ওই জন্য আমাদের জেডি প্যালেস ব্যাঙ্কোয়েটের পর একটা গার্ডেন হিসাবে রেডি হচ্ছে। আচ্ছা, একটা খুব ইন্টারেস্টিং জিনিস বলেছিল, আমি ইন্টারাপ্ট করলাম বলে বেরিয়ে গেলাম। ইএমআই দিয়ে এই কনসেপ্টটা কি? এটা খুব অদ্ভুত লাগলো। কি হয়, এই যে যখন আমাদের ইভেন্টটা হয়, ক্লায়েন্টরা অলওয়েজ তারা চায় যে তাদের ফ্লাওয়ার ডেকোরেশন, লাইটের ডেকোরেশন বা বিভিন্ন ডেকোরেশন, দে ওয়ান্ট কি যে তারা আগে করতে চায়। তো ডিউরিং করোনা টাইম আমি যতবার ক্লায়েন্টদেরকে ফলো আপ হতো আমাদের এখান ব্যাকএন্ড থেকে, তো তখন ক্লায়েন্টরা অলওয়েজ বলতো দাদা আর কদিন পর আসছে। এবার যখন এটা একটা ক্লায়েন্ট অবধি ওকে, দুটো ওকে, থার্ড ওকে, মাল্টিপল ক্লায়েন্ট যখন এই সেম প্রসেস থেকে মুভ অন হচ্ছে, তখন দাঁড়িয়ে আই থট কি যে দে হ্যাভিং সামথিং প্রবলেম। তো এই জন্য কিপ অন আমি তাদেরকে ইন্টারাক্ট করতে চেষ্টা করলাম যে কি ইস্যুস বা কিছু যদি হয়। তখন একজন বাবা সে বলেই ফেললেন যে দেখো বাবা, আমার কোনো আসতে অসুবিধা নেই, বাট এই লকডাউনের টাইমে আমার খুব অসুবিধা। আমি মেয়ের বিয়ে করাতে চাই, কিন্তু আমার কাছে ফান্ড নেই।
আমি বললাম, বলে এটা তো আমি 1 বছর আগে, কারণ মোস্টলি কি হয় এখন যে ব্যাংকুয়েটের ইয়েগুলো আমাদের 2 বছর আগের বুকিংগুলো থাকে, তো আমরা কেউ বেসিক্যালি জানতাম না যে আমাদের লকডাউন হবে বা কিছু। তো ওই টাইমটাতে আমরা কি করি, আমরা বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, বিভিন্ন ব্যাংক, বিভিন্ন মানে ওয়ে আউটটা যাতে আমার কাস্টমারদেরকে কিভাবে হেল্প হতে পারে, তারা কিভাবে বেটার রেজাল্ট পেতে পারে, তো আমরা বিভিন্ন কিছুতে আসলাম। তো আসার পর থেকে দাঁড়িয়ে যেটা বেস্ট সলিউশন হলো যে ইএমআই অন ওয়েডিং। ট্রাস্ট মি স্যার, আমি টিল নাও আজকে 2000 আমাদের লকডাউনটা অলমোস্ট বলতে পারি 22-23 থেকে স্টার্ট হয়েছে, 2 থেকে 3 বছরে মোর দ্যান 45 আপ আমি ইএমআই অন ওয়েডিং করিয়েছি টিল নাও, এখনো অবধি। এটা শুধু লকডাউন না, লকডাউন হচ্ছিল 19-20 হয়েছে, 20-21 মনে হয়, 19 থেকে কোভিড-19 ঢুকেছে, 19 থেকে 20-21 মানে 22 থেকে আমরা একটা নরমাল লকডাউনটা পেয়েছি। বাট আমি ওই ফেজটার কথাই বলছি, ওই যে ক্রাইসিসটা সেখান থেকে তো একটা সলিউশন ডেভেলপ করার চেষ্টা করি। তো ওইখান থেকে দাঁড়িয়ে একদম এক্স্যাক্ট জিনিসটা আমরা ধরতে পেরেছি, কাস্টমাররা অ্যাভিল করছে। এমনকি ডিউরিং লকডাউন আমরা খুব কম করে হলেও 12 থেকে 15টা, আর সেটাকে ধীরে ধীরে নাম্বারটা এখন ইনক্রিজ হচ্ছে, যেটা ইএমআই এটা ফ্যাশন হয়ে গেছে, এটা একটা ট্রেন্ড হয়ে গেছে যে কাস্টমাররা, আপনি ভাবতে পারছেন আপনি মাছ আর সবজিওয়ালার কাছে আপনি টাকা দিয়ে আপনাকে বাজার করতে হচ্ছে, বাট ডিউরিং আস আপনি যদি কাজ করছেন তাদের কোনো টাকা দিতে হচ্ছে না। আফটার ম্যারিডও 1 বছর অবধি তারা পেমেন্ট করে যাচ্ছে। এটা কি মান্থলি পেমেন্ট থাকে? এটা মান্থলি পেমেন্ট থাকছে। আচ্ছা, তো এই যে সিস্টেমটা মানে এটা কি পিডিসি চেক দিয়ে দিতে হয়? কিছু না, জাস্ট এখন যে স্মার্টনেসটা এসে গেছে, ছেলে আর মেয়ে বোথ হ্যাভিং দ্য ক্রেডিট কার্ডস, রাইট? তো ওই ক্রেডিট কার্ড থ্রু ব্যাংকের থেকে আমরা কাজ করিয়ে দিচ্ছি, তাদের কাজ হয়ে যাচ্ছে, ব্যাস সিম্পল। কোনো ডকুমেন্টেশন নেই, কোনো হ্যাজেল ফ্রি কিছু নেই, জাস্ট সিম্পলি কাজ হয়ে কমপ্লিট করে নিচ্ছে। এই জন্যই বোধহয় টেকনোলজি এসছে, জেডি প্যালেসকে অ্যাডাপ্ট করিয়েছে এবং জেডি প্যালেসের দ্বীপ সেইটাকে নিয়ে আপনাদের সাথে একটা ব্রিজ তৈরি করে দিয়েছে। তো এই যে জেডি প্যালেসকে আনার, এটা তো আপনারা বলতে পারেন অনেক এরম ধরনের রেন্টাল হাউস পাওয়া যাচ্ছে কিন্তু সবার থেকে ও একটা আলাদা থটসকে ডেভেলপ করেছে, অ্যাজ একদম এখনকার প্রজন্মের থটস, একটা ক্রাইসিসের থটস। এটা একটা প্রচুর বাবা মার বা অনেক অনুষ্ঠান করতে গেলে একটা ক্রাইসিস আসে, যে ক্রাইসিসের একটা সলিউশন ও বার করার চেষ্টা করেছে থ্রু দিস প্রসেস। তো এইটার রেসপন্স কিরম দেখা গেল যখন এইটা তুমি মানুষের সামনে নিয়ে এলে, থটসটাকে শেয়ার করলে, কিরম ইন্ডিয়ান ডিউরিং টাইম এই সোশ্যাল মিডিয়াতে আমরা যেটা বলি যে দিকটা ওই দিকটা, সেটা গুড আর ব্যাড। তো কাস্টমার মোস্ট অফ দ্য টাইম আমার ফার্স্ট এটাই ছিল যে লোকের কাছে রিচ আউট করাতে, অ্যাওয়ারনেস করাতে। সেটা আমার ফার্স্ট স্টেপই ছিল। যত ইনফ্লুয়েন্সার ছিল, আমি কলকাতা বলুন, লোকাল বলুন, সব জায়গাতে আমি ইনফ্লুয়েন্সারকে দিয়ে অ্যাভয়েড করিয়েছি। কনস্ট্যান্টলি দে আর এভরিওয়ান নোয়িং টু দিস থিং যে ইএমআই অন ওয়েডিং, এটা সলিউশন প্রোভাইড করলে ওটাতে একটা মজার মতো কি হলো, আমি ইএমআই না দিতে পারলে কি বউ নিয়ে চলে যাবে? দেন আমি যদি ইএমআই না দিতে পারি, এটা কি পসিবল হবে? দে ডোন্ট ওয়ান্ট টু নো কি ইএমআইটা হচ্ছে যে আমার একটা ম্যারেজ বা আমার যে কোনো অকেশনে একটা সলিউশন হচ্ছে। দে ওয়ান্ট টু নো যে দাদা এটা হলে এটা কি হতে পারে। তো আমার কাছে ওটা একটা পজিটিভ সাইন মনে হয়েছে। তো আই এম নট টেকিং দ্যাট থিং। তো আমি জাস্ট সিম্পলি ওয়েতে নিয়েছি যে এটাকে আমার কাজ করে দিতে হবে, কাস্টমারদেরকে হেল্প করতে হবে, অ্যান্ড দ্যাট ইজ পজিটিভ ওয়েতে মোর অ্যান্ড মোর কাস্টমার ক্যান জেনারেট দিস থিং। শুধু মানে জেডি প্যালেস একটা ডেস্টিনেশন ওয়েডিং এর বা বিয়ের বাড়ি হয়ে না থেকে একটা স্টোরি হয়ে থাকাটাই তুমি বিশ্বাস করো, যে যারা এখানে আসবে, যারা এখানে সেরিমনি তৈরি করবে, মুখে ভাত, জন্মদিন, এখন তো নানা ধরনের অনুষ্ঠান তো আসে, কিন্তু সেটা একটা মেমোরি হয়ে থাকবে। কি করে একটা সম্পর্ক, একটা লিঙ্গার সম্পর্ক, এবং এই সম্পর্ক চেনেই কিন্তু একটা ফ্যামিলিতে তুমি ইন করছো। তারা করছে আজকে এক মেয়ের হলো, তার পরের মেয়ে হলো, তার ছেলের হলো, এই কনসেপ্টটাও বোধহয় এটার মধ্যে দিয়ে ডেভেলপ করে চলে এসছে না? একদম। আমার দেখা বাড়িতে 5 মেয়ে, একটা ছেলে, 5 মেয়ের বিয়ে আমি করিয়েছি, ছেলের অনুষ্ঠান রিসেপশনও আমি করিয়েছি। তো একটা ফ্যামিলি বলে ব্যাপার না, একটা চেন, যেটা তুমি বললে, একটা নেক্সট জেনারেশন, তার বিয়ে এখানে হয়েছে, তার রিসেপশন এখানে হলো, তার 1 বছর পর অ্যানিভার্সারি এখানে হচ্ছে, তার বাচ্চার জন্মদিনও এখানে হচ্ছে। এই যে মুভ অনটা, তাদের একটা রিলেশনটা, জেডি প্যালেস ইজ আ কনসেপ্ট। আমার কাছে একটা থটস, একটা কনসেপ্ট, মানে এইটা জেডি প্যালেসের নামের পেছনে অনেকগুলো স্টোরি টেলিং আছে। সেই স্টোরি টেলিংগুলো একটা কনসেপ্ট, একটা থট, একটা রেভলিউশন, একটা সলিউশন,
আর যেটা মানে একটা ফ্যামিলির কাছে যখন তার 2 মেয়ে বা 3 মেয়ে থাকে বা যার 1 মেয়ে হলেও হতে পারে, বাট তখন যেটা মনে হয় যে আমি এই যে ক্রাইসিসটার মধ্যে পড়েছি আমি কি করে সলভ করব, তো মনে হয় এই সলিউশন প্রোভাইডার হচ্ছে জেডি প্যালেস এবং দীপ দাস হচ্ছে তার আই এম দ্য পারসন এই যে ভালো করে দেখে রাখুন, সমস্যায় পড়লে কিন্তু জেডি প্যালেসে। সো এই যে জিনিসটা তুমি ডেভেলপ করলে, এখানে প্রচুর মানুষের ভালোবাসার ব্লেসিংস তোমাকে কিন্তু তোমার জার্নিটার মধ্যে অনেক তো এরকম কোনো মোমেন্ট যেটা তোমাকে খুব নাড়া দিয়েছিল, কোনো একটা ঘটনা যেটা তুমি ভাবতে পারোনি যে এইটা করার জন্য হয়তো এই ব্লেসিংসটা ওই ভালোবাসাটা তুমি পেয়েছো? আমার অলওয়েজ মনে হবে, আমার এখনো ডেটটা মনে আছে, ডিউরিং 2022 সালে আমরা একটি বিয়ে করাই। ছেলে হচ্ছে IIM, আমার এখনো মনে আছে, খড়গপুর, মেয়ে হচ্ছে IIM যেটা হচ্ছে আপনার বাইরে। তো আজকে সেখান থেকে দাঁড়িয়ে মেয়ের বাড়ি হচ্ছে আমাদের বেলঘরিয়া, আর ছেলের থাকে হচ্ছে চন্দননগর বা সামথিং এরিয়াতে। তো আজকে বাবার এজ হচ্ছে অলমোস্ট 70 আপ, মায়েরও 60 আপ। তারা এতটা বয়স্ক ছিল, তারা কনস্ট্যান্টলি বেলঘরিয়া থেকে অটো করে আমার এখানে আসতো। স্যার তাদের আমরা যেটা বলি যে জুতো ছেঁড়া থেকে চণ্ডীপাঠ বাংলা একটা ওয়ার্ড আছে, তো সেম ওয়েতে তারা অটো থেকে আসার পর যখন তারা বললো যে আমার বাবা ছেলে মেয়ে আসতে পারবে না, আমাদেরকে টোটালটা বিয়েটা দেখতে হবে, আমাকে দায়িত্ব নিতে হবে, আমি বললাম আপনি আর একবারও আসবেন না। ট্রাস্ট মি, তারা আসেনি, শুধু আমার সাথে ফোনে কথা হয়েছিল। তাদের দুজন ছেলের বাড়ি থেকে ছেলের কাছে রেজিস্ট্রির ডকুমেন্ট, ওটা সাইন করে ডকুমেন্ট নিয়ে আবার মেয়ের কাছে রেজিস্ট্রি সাইন ডকুমেন্ট, ওটাকে করে আবার অ্যাডভোকেটের কাছে পাঠানো, গেস্ট অফ লিস্ট রেডি করে গেস্টদের কাছে ইনভিটেশন পাঠানো, বিয়ের যাবতীয় যা কিছু লাগবে, একটা হলুদ পর্যন্ত আই এম দ্য পার্সন যে টোটালটাকে অ্যারেঞ্জমেন্ট করে একটা অনুষ্ঠান করেছে। তারা 2 হাত দিয়ে আমাকে আশীর্বাদ করে বেরিয়েছে, বিয়ে থেকে বউবাদ করে কমপ্লিট করে আমি বেরিয়েছি। কিন্তু ওটা তো তোমার পারপাস ছিল না, কিন্তু তুমি প্রোভাইড করেছো বিকজ তোমার থটসটা একদম আসলে তোমার হয়তো তুমি যেটা শুরুতে বললে তুমি একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করেছো, তুমি ছোটবেলা থেকে ছোট ছোট ক্রাইসিস দেখেছি মেসমশাইয়ের কাছ থেকে ওই স্টোরি টেলিং গুলো শুনেছো, ওইটা বোধহয় তোমার মাথায় সব সাবকনসিয়াস মাইন্ড আমাকে কিছু বেটার একটা নিয়ে আসতে হবে। আর আমি যেটা বললাম যে এমন কিছু করতে হবে, সি মানি ইজ নট এভরিথিং, টাকা কম বেশি সবার কাছে থাকতে পারে, বাট হোয়াট ইউ আর গিভিং টু দ্য সোসাইটি, যেটাতে লোকে তোমাকে মনে রাখবে ওই কাজটার পর। হ্যাঁ, যেটাকে যে তুমি এমন কিছু করছো যেটা আমি সবার কাছে ব্যাংকুয়েট আছে, সবার কাছে এখন রাস্তা থেকে মুভ করলে 2 পা এগোলেই ব্যাংকুয়েট আছে। হোয়াট স্পেশাল ইউ আর গিভিং টু দেম, হোয়াট থট ইউ আর গিভিং টু দেম, অ্যান্ড হোয়াট দ্য নিউ থিংস টু দ্য কন্ট্রিবিউট টু দ্য সোসাইটি। তো আমার কাছে ওটা মনে হয়েছে যে এমন কিছু টাইমে এমন কিছু ডেলিভার করার যেই সময়টা অ্যাকচুয়াল দরকার ওটা। এই যে আবারও ক্লিয়ার করছি কেন জেডি প্লাস, এটা একটা অদ্ভুত স্টোরি টেলিং। এই ঘটনাগুলো কি কারোর সাথে আগে শেয়ার করেছো? এই যে nobody wants to know also this, so there is a secret always, মানে আমার যখন কোনো মানুষকে দেখি বা স্টাডি করি, তাকে কোনো প্ল্যাটফর্মে নিয়ে আসি, আমি অজান্তে তার কেস হিস্ট্রি ঘাঁটি গোপনে, সে নিজেও জানে না। আমার যদি কোথাও কাউকে খুব পজিটিভ মানে মনে হয় এই মানুষটার মধ্যে একটা খুব পজিটিভিটি আছে, সেটা যে কোনো দিক থেকে হোক, এবং আমার মনে হয়েছিল যে স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ড এমন 20 জন ব্র্যান্ডকে নিয়ে আসছি ডিফারেন্ট জনার থেকে, কিন্তু ডিফারেন্ট স্টোরি থাকবে এবং তার বেস্টটা আমি কি করে ডেলিভার করব। তো সেটা আমার এই যে তোমার আজকে তুমি যেটা শেয়ার করলে, আগামী দিনে প্রচুর মানে কি বলবো টক শোয়ে যাবে, এতে যাবে, মানুষ এই জার্নিগুলো জানতে চায়। মানে জেডি প্যালেস নট অনলি আ হাউস অফ রেন্টাল নেওয়ার জন্য, ইটস আ ভ্যালুজ, যে ভ্যালুজটা আমি আমার কাছে বলতে কোনো অসুবিধা নেই। সেই আজকে এই যে এরিয়াটাতে লোকে আজকেটাকে দেখছে, এর 10 বছর আগেটাকে কেউ চিন্তা করেনি, লোকে কেউ চিন্তাও করেনি এখানে একটি ব্যাংকুয়েট হতে পারতো, এই এরিয়াটাতে হতে পারতো। আমার এখনো মনে আছে 2015-তে আই থিঙ্ক, ইফ আই এম নট বি রং, 2015-তে মোদিজি ফার্স্ট আমাদের ইন্ডিয়ান পিএম হয়, রাইট? ওই ঠিক ওরকম টাইমে তো দ্য ডিজিটাল ইন্ডিয়া। তো আমি 2016-তে বিভিন্ন ক্লায়েন্টদের সাথে কথা বলি যারা আমার প্ল্যাটফর্মটাকে মানে ব্যাংকুয়েটটাকে ডিজিটাল ভিউ ক্লোজ করার জন্য, যেটা লোকে চিন্তাও করেনি তখন। তো ওই সময় দাঁড়িয়ে আমি কথা বলছি, দেন আমি নিজে ডিজিটাল মার্কেটিং কমপ্লিট করি, কারণ আমি বিভিন্ন ভেন্ডারদের সাথে মিট করি,
কারো বাজেট ছিল একটা আমরা যে আজকে নর্মালি প্ল্যাটফর্মটাকে দেখছি যেটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা ওই সময় যদি তখন চিন্তা করতাম, কারো বাজেট ছিল 10,000, কারো 5,000, কারো 50,000, কারো 60,000, অ্যান্ড আই এম অলসো ডোন্ট নো যে ওই অ্যামাউন্টটা তারা কেন নিচ্ছিল। ওই জন্য দাঁড়িয়ে আমি নিজেও ডিজিটাল মার্কেটিং কমপ্লিট করে দেন আমার ব্যাঙ্কোয়েটটাকে ধীরে ধীরে নিজের হাত থেকে আমি প্রমোট করি। তো তারপরে আমি বুঝলাম যে কতটা ইম্পর্টেন্ট একটা ব্যাঙ্কোয়েটকে ডিজিটালি ওয়েতে প্রমোট করাতে। এখন ধীরে ধীরে সেই জায়গাটা দেখো, তুমি একটা স্বপ্ন দেখেছো, সেটার আজকে সাকসেস স্টোরি হচ্ছে। আজকে আমরা যখন এটা শুট করছি, এখানে ম্যারেজ সেরিমনিও হচ্ছে। তো আমি চাইবো তুমি দর্শকদের সাথেও একটু শেয়ার করো, যারা জেডি প্যালেসে আসতে চায়, তোমার সার্ভিসটা মানে তোমার সার্ভিসটা নিতে চায়, তারা কিভাবে তোমার সাথে বা জেডি প্যালেসের সাথে কানেক্ট করবে। নো প্রবলেম দাদা, আমি তোমাকে আমার যে সোশ্যাল মিডিয়া সাইটগুলো, ওয়েবসাইটগুলো আমি সব শেয়ার করে দেবো। এছাড়াও আমি জাস্ট লোকেশনটা আমি একবার কনভে করে দিচ্ছি। দিস ইজ দ্য নিয়ার বাই টু দ্য এয়ারপোর্ট। কোনো ল্যান্ডমার্ক বলতে পারো? এপিসি কলেজ। এপিসি কলেজ ইজ আ ল্যান্ডমার্ক, যেটা অনেক বছর পুরানো, মানে অলমোস্ট মোর দেন 50 ইয়ার্স, 50 বছরের পুরানো একটা কলেজ আছে, যেটি অপোজিটে ব্যাঙ্কোয়েট হল। এটা খুব মেইন রোডের ওপর, কোনো গলিও না, কিছু না। তো এই ব্যাঙ্কোয়েট হলটা আমরা এইভাবেই জিনিসটাকে করি। মোস্টলি থিং ইজ যে আমি জানি না বাকিরা কতটা কি করে, আই এম পার্সোনালি ডিলিং ইট। ইচ অ্যান্ড এভরি পার্সন আমার ক্লায়েন্ট না, আমার নিজের কাছের লোক, তার বাড়ির অনুষ্ঠান, সে আমার সাথে, আমি নিজে তাদের সাথে কথা বলি, কোনোটা প্রবলেমগুলো, ইস্যুসগুলো আমি পার্সোনালি থেকে সলভ করার চেষ্টা করি। এমনকি আজকে ইভেন্ট আছে, আমি নিজে এখানে আছি, আমার হতে পারে বাকি আরও ভেঞ্চার, বাট যখন ইভেন্ট হয় আমি নিজে প্রেজেন্ট থাকি, যাতে তাদের প্রত্যেকটা ইস্যুসগুলোকে, পয়েন্টগুলোকে নোটেড করেন। কারণ তারা বছরে, তাদের সারা জীবনে একটা বারই করবে ইভেন্ট আমার সাথে, বাট ওই দিনটা যাতে মেমোরেবল তাদের কাছে থাকে। একদমই। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ দাদা। তো দীপ আসছে এই বছরের স্টার্টআপ ব্রিলিয়ান্স প্রথম বছরেই, তার এই যে জেডি প্যালেসে স্টোরি টেলিং কিছুটা দিল হালকা করে। আমি কিন্তু গোপন রহস্যটা বার করে নিলাম। আমার তো এটা জানেন না, আমার সাথে কেউ একবার আড্ডায় ফেসে গেলে, একবার রিলেশন তৈরি হলে, সে কিন্তু আমার ট্র্যাপে পড়ে যায় এবং সে পালাতে পারে না। তার জীবনের একটা স্টোরি টেলিং শুরু হয় নানা দেশে। এটা আমার মনে হয় যে ড্রিমটাকে সাকসেস করার জন্য আজকে তোমার এই ব্লগটা, তোমার এই এপিসোডটা দেখে আরও নতুন যে অনেক যারা এইটা করছে, ভাবতে পারছে না, তারাও তোমার মতন হওয়ার চেষ্টা করবে। তো সামনে আসতে হবে, ফেস করতে হবে। এবং স্টার্টআপ ব্রিলিয়ান্স অ্যাওয়ার্ডটা এই কারণেই যে 20টা ব্র্যান্ড, তাদের 20টা জার্নি আপনাদের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ান্স অ্যাগেন। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, আর অরিজিৎ অফিসিয়াল ব্লগের সাথে থাকবেন। আর অরিজিৎ অফিসিয়াল মেন যে আমার চ্যানেলটা আছে, ইউটিউব চ্যানেলটা, ওটাকে সাবস্ক্রাইব করবেন এরম আপডেট পাওয়ার জন্যে। আর জেডি প্যালেসের সঙ্গে থাকবেন। জেডি প্যালেস আসছে স্টার্টআপ ব্রিলিয়ান্স অ্যাওয়ার্ড নিতে এই বছরে। আর আপনাদের সাথে আমার আবার দেখা হচ্ছে নেক্সট ব্লকে আর একটা ব্র্যান্ড, আর একজন স্টার্টআপ ব্রিলিয়ান্স অ্যাওয়ার্ডিকের সাথে। টাটা।